কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত 179, জীবিত উদ্ধার 2। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ। শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি সমন্বয়কদের। অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে প্রবেশে এখনও কড়াকড়ি, বাইরে অপেক্ষমান শতাধিক সাংবাদিক। সংকট সমাধানে বৈঠকে বসবেন তথ্য উপদেষ্টা। এবং নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত, আবারও কর্মচাঞ্চল্যে মুখর দেশের নৌপথ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রেখা হক। এবার বিস্তারিত। শুরুতেই দেশের বাইরের খবর। দক্ষিণ কোরিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় 179 জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে, গুরুতর আহত 2 জনকে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এতে মোট 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। বিস্তারিত নাসিমুল বারী সৌরভের ডেস্ক রিপোর্টে। দক্ষিণ কোরিয়া তখনও জাগেনি। শীতের সকালে ঘুমের রাজ্যে বেশিরভাগ কোরিয়ান নাগরিক। ঠিক তখনই ব্যাংকক থেকে জেজু এয়ারে 7C2216 ফ্লাইটটি 175 জন যাত্রী এবং 6 জন ক্রু নিয়ে সিওল থেকে প্রায় 288 মাইল দূরে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নেয়। ঠিক আগ মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এ সময় বিমানটিতে মোট 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। স্থানীয় সম্প্রচার প্রতিষ্ঠান এমবিসির একটি ভিডিওতে দেখা যায়, জেজু এয়ারের বোয়িং উড়োজাহাজটি যখন রানওয়েতে নেমে আসে তখন একটি ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। এর পরপরই উড়োজাহাজের পুরো কাঠামোটি আগুন ধরে যায়। বিমান দুর্ঘটনার কারণ হিসাবে তারা প্রাথমিকভাবে যে বিমানের পেছনের অংশে যেহেতু আগুন লেগেছে, সেহেতু পাখির সঙ্গে ধাক্কা লেগে হয়তো গিয়ার বক্সের, বিমানের যে গিয়ার আছে অর্থাৎ যে চাকা আছে, সেই গিয়ার বক্সের ত্রুটিজনিত কারণে হয়তো বিমানটিতে প্রথমে পেছনের অংশে আগুন লেগে যায় এবং সেটি রানওয়েতে ছিটকে পড়ে সেখানে আগুন ধরে যায়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা একে একে 179 জনের মরদেহ উদ্ধার করেন। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চoi sang-muk। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ। এবার অন্যান্য খবর। পতিত শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, দেশের জনগণকে বিভিন্নভাবে জিম্মি করার ফসলই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলন আর ত্যাগের কথা জাতিকে জানানো হবে। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিল করা হয় এবং সাংবাদিকদের প্রবেশে সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়। এ বিষয়ে সুরাহার জন্য আজ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে যোগ দিতে সচিবালয়ের 1 নং গেটের সামনে অপেক্ষা করছেন শতাধিক সাংবাদিক। বেলা 11:30 থেকে সচিবালয়ের ভিজিটর গেটে অপেক্ষা করতে দেখা গেছে তাদের। সরেজমিনে দেখা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে সাংবাদিকরা অপেক্ষা করছেন। এদিকে নিরাপত্তার জন্য সচিবালয়ে প্রবেশের সব গেট বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভিজিটর গেট ও প্রেস ক্লাব সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করছেন। দর্শক, সচিবালয়ের সামনে আছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শামীম, সচিবালয়ের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ঠিক তার 10 মিনিট আগে সচিবালয়ে যে সাংবাদিকরা আছেন, সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম
এই সাংবাদিকের নেতৃবৃন্দকে 10 থেকে 12 জনের একটি টিম কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে সাংবাদিকদের সচিবালয়ের ভিতরে প্রবেশের ক্ষেত্রে। এছাড়া সকাল থেকে বিভিন্ন দফায় শোনা যাচ্ছে যে তথ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সাংবাদিকদের ভিতরের পাশের ক্ষেত্রে। এবং আরেকটি বিষয় হচ্ছে সকাল থেকে কিন্তু যেসব কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভিতরে নিয়মিত অফিস করেন তারা কিন্তু আজকে একটু ভোগান্তির মধ্যেই পড়তে হয়েছে, কারণ যারা নিয়মিত সচিবালয়ের ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করেন তারা কিন্তু আজকে কেউই প্রাইভেট কার কিংবা গাড়ি নিয়ে কিন্তু প্রবেশ করতে পারেন না। সবাই কিন্তু সচিবালয়ের বাইরে গাড়ি রেখে সচিবালয়ের যে 2 নম্বর গেট আছে সেই গেট দিয়ে কিন্তু পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করতে হয়েছে এবং বেশ কড়াকড়ি কিন্তু তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এবং সচিবালয়ের 3 নম্বর যে গেটটি রয়েছে, যে গেট দিয়ে গাড়ি প্রবেশ করে, সেখানে আমরা সকাল থেকে দেখেছি শুধুমাত্র উপদেষ্টা পরিষদের সদস্য যারা আছেন, যারা উপদেষ্টারা আছেন তাদের গাড়ি এবং সিনিয়র সচিব এবং সচিব পর্যায়ে যারা আছেন তাদের গাড়ি ছাড়া কিন্তু এখন পর্যন্ত সচিবালয়ের ভিতরে কোনো ব্যক্তিগত পরিবহন প্রবেশ করতে পারেনি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো কিন্তু সেই গেট দিয়ে আমরা প্রবেশ করতে দেখেছি। আর সাংবাদিকদের আসলে আজকে যে ঘটনা সেটি হচ্ছে যে প্রথমবারের মতো কিন্তু সাংবাদিকরা প্রতিদিনের মতো সংবাদ কাভার করতে এসে তারা সচিবালয়ের সামনে অপেক্ষামান রয়েছে। সকাল থেকে কিন্তু সাংবাদিকরা সচিবালয়ের সামনে অপেক্ষা রয়েছেন। সাংবাদিকদের যেই পেশাগত দায়িত্ব সেটি তারা পালনে সচিবালয়ের ভিতরে আসলে কবে নাগাদ ঢুকতে পারবেন সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সুরাহা আসেনি। আমরা হয়তো অল্প কিছুক্ষণ পরে আপনাকে জানাতে পারবো যে কারণ সচিবালয়ের যেই সংগঠন আছে সাংবাদিকদের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রবেশ করেছেন। তারা হয়তোবা বৈঠক শেষে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারবেন যে কবে নাগাদ আসলে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারবেন। এছাড়া সামগ্রিক অবস্থা যদি আপনাকে বলি সেটি হচ্ছে যে সচিবালয়ে বেশ কিছু কর্মকর্তা কর্মচারীরা বলেছেন যে সচিবালয়ে আজকের যে পরিস্থিতি, এরকম পরিস্থিতি তারা কখনো দেখেননি। তাদেরকে পায়ে হেঁটে প্রবেশ করতে হচ্ছে এবং যাদের অস্থায়ী পাস রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কেউই প্রবেশ করতে পারেনি। শুধুমাত্র স্থায়ী পাস রয়েছে এবং ডিজিটাল পাস রয়েছে তারা কয়েক ধাপ তল্লাশি চৌকি পার করে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে সচিবালয়ের সার্বিক পরিস্থিতির বিষয় হচ্ছে আগুনের ঘটনায় কিন্তু কয়েক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পৃথক পৃথক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। LGRD মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু পৃথক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যেই 7 নম্বর ভবনে যে আগুন লাগে সেই 7 নম্বর ভবনে আগুন লাগার পরে সেই ভবনটি কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং ক্রাইম সিন সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কিন্তু আমরা দেখেছি, জানতে পেরেছি যে সেই ভবনে তারা প্রবেশ করছেন এবং হয়তোবা তদন্ত যে কমিটি সেটি আবার একদিন পরে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। রিপোর্ট পেলে হয়তোবা সচিবালয়ের আগুন লাগার যে কারণ সেটি জানতে পারবো। সব মিলে সাংবাদিকেরা কিন্তু এখনো ভিতরে প্রবেশ করতে পারেনি, সবাই বাইরে অপেক্ষামান রয়েছে। আমার কাছে এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। রেখা। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী শামীমুজ্জামান। চলে যাচ্ছি পরের সংবাদে। আবারও কর্মচাঞ্চল্যে মুখর দেশের অভ্যন্তরীণ নৌপথ। নৌযান শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রায় ৪৫ ঘণ্টা পর তুলে নেয় তারা। 7 নাবিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন। তবে প্রতিনিয়ত নৌপথ তাদের কাছে হয়ে উঠছে মূর্তিমান আতঙ্ক। ডাকাতি ও চাঁদাবাজির কারণে অরক্ষিত হয়ে উঠছে নৌপথ। এর প্রতিকার চাইছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় জড়িতদের বিচার ও তাদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে দেশ জুড়ে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রায় ৪৫ ঘন্টা পর স্থগিত ঘোষণা করা হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে পণ্যবাহী নৌযান চলাচল। সরকার থেকে আমাদের শ্রমিক সংগঠন থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে, এই জন্য এটা প্রত্যাহার করা হয়েছে। আমাদের দাবি তো মনে হয় মানছে, যে কোনো একটা প্রশিক্ষণ মাইনা এখন রাত্রে মনে হয় 10টার পর থেকে ছাড়ছে। সমস্ত বাংলাদেশের নৌ পরিবহনে যারা চলে সবারই ক্ষতি হয়েছে। এখন কিছুটা স্বাভাবিকের মধ্যে আসলো। বিডব্লিউটিসিসির তথ্য অনুযায়ী নৌযান শ্রমিকদের ধর্মঘটের ফলে দেশের ৪৫টি ঘাটে ৭৩৮টি জাহাজ আটকা পড়েছে, যেখানে পণ্যের পরিমাণ ১০ লাখ টনের বেশি। এদিকে অপেক্ষাকৃত কম খরচে মালপত্র পরিবহনে বিশ্বব্যাপী জনপ্রিয় নৌপথ বহুকাল ধরে বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। তবে ডাঙ্গার মতো পানিতেও দৌরাত্ম অপরাধ চক্রের। আপনার কাছে বলছি, আপনি একটাই করছেন, পরে তামা করে ধরিয়া মারধর করবে। তামাকে তো বলার মতো সুযোগ নেই। এখনো মুন্সিগঞ্জ এলাকা দেওয়া, এখনো লোকজন মনে করেন থামায়া মারধর করে টাকা পয়সা রাখে। আগে রাখতো পুলিশে, এখন হয় পাবলিকে। নদীতে আমরা চলি, কোনো নিরাপত্তা নাই। দেশের বেশ কিছু এলাকার নৌ রুট রীতিমতো আতঙ্কের। তার মধ্যে উল্লেখযোগ্য চাঁদপুরের হাইমচর, দর্শানী, মাছের চর, মুন্সিগঞ্জের গজারিয়া, নারায়ণগঞ্জের কলাকাইট্টা, পদ্মা নদীর শিবচর ও মাওয়া এলাকার একাধিক পয়েন্ট। মেঘনা ব্রিজের নিচ থেকে সিলেট যেতে ৪-৫টি জায়গা, হাতিয়া, ইলিশা ও ভৈরব। মোবাইলটা মারে ধরে নদীতে ফেলায় দেয়, টাকা পয়সা সবকিছু এই চাঁদপুরের পরেই। আমাকে নদীর ভিতরে লাল বয়াড়া আছে না, ওখানে আমাকে যাইলে ডাকাইতে ধরে ফিরিয়ে আমাকে গেছে টিভি মোবাইল নিয়ে গেছে আমার। গজারিয়া নদীর আপনার এই যে আমরা এনতে নামতে মনে করেন বাম সাইডে একটা ডাকাইত আছে, ঠিক আছে। এই যে কয়েকদিন আগে আমাকে বাজারে টলার একটা সিমেন্ট নিয়ে আসার সময় মনে করেন মারধর করছে, তার যা কিছু আছে সব নিয়ে গেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার ফিরে দেখা ২০২৪। রিজার্ভে ধস, মুদ্রাস্ফীতি আর গার্মেন্টস খাতে অস্থিরতার মধ্য দিয়ে কেটেছে ২০২৪ সাল। অর্থ পাচারের প্রভাবে বিশাল বাণিজ্য ঘাটতি সৃষ্টির পাশাপাশি প্রকট হয়েছে তারল্য সংকট। রিজার্ভে টান পড়ায় বছর জুড়েই ভুগিয়েছে মূল্যস্ফীতি। ছিল না আমদানি রপ্তানিতে ভারসাম্য। তবে স্মার্ট সুদহারের প্রভাবে ব্যাংক আমানত বেড়েছে ২ লাখ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, সার্বিক প্রেক্ষাপটে সামষ্টিক যোগান বাড়ানোর বিকল্প নেই। ২০২৪ সালে দেশের অর্থনীতির সার্বিক দিক নিয়ে মনিরুল ইসলামের বিশ্লেষণ। পৌষের প্রথম পক্ষের প্রত্যুষে ২০ থেকে ৩০ টাকা ভাড়ার জন্য ডজন খানেক রিকশার অপেক্ষা। উদ্ভ্রান্তের মতো ঘুরছে নিরন্ন মানুষ। কিছুটা কম দামে আটা, চাল, ডাল, তেলের জন্য টিসিবি ট্রাকের সামনে লম্বা সারির দীর্ঘ অপেক্ষা। ২৪-এর শেষে এমন হতাশার চিত্রই যেন সর্বত্র। ২০২৪ সালে সামষ্টিক অর্থনীতিতে সুখবর আসেনি। বছর জুড়েই দেশের অর্থনীতি জুড়ে ছিল বেসামাল অবস্থা। মাথাপিছু আয় বাড়লেও সম্পদ ও আয় প্রবৃদ্ধির বৈষম্য প্রকট হয়েছে। রিজার্ভ নেমে আসে ৪৮ থেকে ২৬ বিলিয়নে। বৈশ্বিক অর্থনীতির নানান চাপে বিপর্যস্ত দেশের পোশাক খাত। শ্রমিক অসন্তোষ, রপ্তানি কমার প্রবাহে কেটেছে খাতটির বছর। মোটা দাগে ২০২৪ সাল পোশাক শিল্পের জন্য ছিল পুরোটাই অশুভ। বিপ্লব পরবর্তী সময়ে ঘটেছে শ্রমিক হত্যার মতো ঘটনাও। ডলার সংকটে বছর জুড়েই ধারাবাহিকভাবে কমেছে রিজার্ভ। বছরের পর বছর ভারী হয়েছে খেলাপি ঋণের বোঝা। একের পর এক ঋণ, অনিয়ম আর লুটপাটে পুরো বছরই অস্থির ছিল ব্যাংকিং খাত। নানান সুবিধার পরও লাগাম টানা যায়নি খেলাপি ঋণে। রেমিট্যান্স প্রবাহে ভাটা আর মুদ্রাস্ফীতির ডাবল ডিজিট ছিল অর্থনীতির জন্য অশনি সংকেত। বাজারে লাগামহীন সব পণ্যের দাম। বেসামাল পরিস্থিতিতে অনেক বিদেশি বিনিয়োগকারী ব্যবসা গুটিয়ে দেশ ছেড়েছেন। মূল্যস্ফীতি বাড়তির দিকেই নিম্ন আয়ের মানুষদের এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের এবং যারা স্থায়ী আয় করে তাদের জন্য আসলে জীবন জীবিকাটা নির্বাহ করাটাই অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। হতাশার এত গল্পের ভিড়েও ব্যাংকে বেড়েছে আমানতের অঙ্ক। বাংলাদেশ ব্যাংক বলছে, গত বছরে যেখানে আমানত ছিল ১৪,৮৮,০০০ কোটি টাকা, সেখানে বর্তমানে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৬,৩৬,০০০ কোটিতে। যদিও মুদ্রা সংকোচন নীতি নিলেও পুরনো নোট বাজারে রেখেই নতুন নোট ছাড়ার সমালোচনা পিছু ছাড়েনি। যে টাকা এখন উঠানোর কথা সেই টাকা এখন বাজারে ছাড়ছে, যে কারণে যে নীতি কার্যকর হওয়ার কথা সেই নীতিকে অকার্যকর করে দিচ্ছে কিন্তু সরকারের এই নীতি।
অর্থাৎ সরকার যে পলিসি নিচ্ছে সেই পলিসির মধ্যে না থাকার পিছনে রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্র প্রতিষ্ঠানগুলা দুর্বল হয়ে যাওয়ায় রাষ্ট্রকে কিন্তু এই ধরনের দ্বিমুখী কাজ করতে হচ্ছে। দেশের কোনো আর্থিক খাতেই নেই স্বস্তি। জুলাই বিপ্লবের পর শেয়ার বাজারে উত্থান হলেও সপ্তাহ ব্যবধানেই ধস নামতে শুরু করে। এর মাঝে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী সংস্থা আইসিপিকে মোটা অঙ্কের ঋণ দিলেও পুঁজিবাজারে আসেনি স্বস্তি। অর্থনীতি সংকুচন হবে, কিন্তু মূল্যস্ফীতি কমার ফলে সংকুচন হওয়ার কথা। এখন আমার অর্থনীতি সংকুচন হচ্ছে, প্রবৃদ্ধি, কিন্তু মূল্যস্ফীতি কমছে না, যেটা কিন্তু একটা বৈপরীত্য এবং প্যারাডক্সিক্যাল। দেশের অর্থনীতির এমন পরিস্থিতিতে সামষ্টিক যোগান বাড়াতে সঞ্চয় প্রবণতা ও কর আদায় সুষ্ঠু নীতিমালা প্রণয়ন বেশি জরুরি হয়ে উঠেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একটা দেশের প্রবৃদ্ধি যদি থমকে দাঁড়ায় তাহলে কিন্তু সবকিছুই থমকে দাঁড়াবে। সার্বিক প্রেক্ষাপটে বছর শেষের হিসাবটা হচ্ছে বিগত সরকারের সময় উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট সামষ্টিক অর্থনীতিতে বেশ সংকট ছিল। অন্তর্বর্তী সরকার ব্যাংক খাত সংস্কার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে কিছু পদক্ষেপ নিলেও ধকল কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেরপুর ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ। বেলা 11:30টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুরা পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুরা পাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিতে হতাহতের এই ঘটনা ঘটে। পঞ্চগড়ে পৌষের মাঝামাঝি সময়ে টানা 5 দিন পর কাটল তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে কমেছে শীতের প্রকোপ, তবে বয়ে চলেছে হিমেল হাওয়া। সকালে জেলার প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড হয় 13.7 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে 1 জানুয়ারি। রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত বিবিসি এফইসি সেন্টারে বসবে বাণিজ্য মেলা। স্টল নির্মাণে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন কারিগররা। প্রস্তুতিও প্রায় শেষ। এবার বাণিজ্য মেলা নিরাপত্তায় কাজ করবে 7 শতাধিক পুলিশ সদস্য। থাকবে ভ্রাম্যমাণ আদালতও। সাত্তার আলী সুহেলের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ অলিউল্লাহ। 1 জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর বসছে পূর্বাচলে। এবার মেলার প্রধান প্রবেশদ্বার 36 জুলাইয়ের স্মৃতির আদলে তৈরি করা হবে। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে স্টল থাকছে 362টি। এবার মেলায় থাকছে শহীদ আবু সাইদ ও মুগ্ধ কর্নার। স্টল নির্মাণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আশা করছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন। বেশ 15-16 দিন কাজ কাম করতেছি, কাজ এখন শেষ পর্যায়ে। কাজ করতেছি আজকে 10 দিন ধরে, শেষ হবে ইনশাল্লাহ 30 তারিখের ভিতরে আমাদের হ্যান্ডওভার হবে। 1 তারিখ থেকে মেলাটা উদ্বোধন হবে, আর আমরা চেষ্টা করব 1 তারিখের আগে কাজটা শেষ করার। আশা করি অন্যান্য বছরের তুলনায় এবারে মেলা অনেকটাই পজিটিভ হবে। এবার আমরা আরো বেশি প্রত্যাশা করতেছি অনেক সুন্দর একটা মেলা আয়োজনের জন্য। 234টি সিসি ক্যামেরার পাশাপাশি মেলায় থাকছে 5টি ওয়াচ টাওয়ার। পূর্বের মতোই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে। কাটা যাবে অনলাইনে টিকিট। ব্যাংকিং লেনদেনের জন্য থাকবে একাধিক বুথ। অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলাটি সার্বিকভাবে এবং সুন্দরভাবে এবং দর্শনার্থীরা যাতে আনন্দ উদ্দীপনার সাথে এবং খুব সুন্দরভাবে মেলা উদযাপন করতে পারে, সেজন্য আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেলায় নিরাপত্তার জন্য 700-রও বেশি পুলিশ সদস্য নিয়োগ থাকবে। করা হয়েছে আলাদা পুলিশ ক্যাম্প। আমাদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য, প্রায় 700 অধিক পুলিশ সদস্য আমাদের এই বাণিজ্য মেলা উপলক্ষেই এই বাণিজ্য মেলার ভেন্যুটাকে একটা নিরাপত্তার চাদরে আমরা মুড়িয়ে ফেলার চিন্তা ভাবনা করতেছি। স্পেশাল একটা পুলিশ ক্যাম্প যারা সার্বক্ষণিক 24 ঘন্টা ওখানে থাকবে। অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় দর্শনার্থীর উপস্থিতি বেশি হবে, এমনটি আশা করছেন আয়োজকরা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর।
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় ৪৫,৫০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১৭৯, জীবিত উদ্ধার ২। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ। শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি সমন্বয়কদের। অগ্নিকাণ্ডের পর সচিবালয় প্রবেশে এখনও কড়াকড়ি, বাইরে অপেক্ষমান শতাধিক সাংবাদিক। সংকট সমাধানে বৈঠকে বসবেন তথ্য উপদেষ্টা। এবং নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত, আবারও কর্মচাঞ্চল্যে মুখর দেশে নৌপথ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।